হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই এএনএম জেএনএম নিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট কথা শেয়ার করব, যেটা হচ্ছে তোমাদের এক্সাম রিলেটেড। ঠিক আছে, মানে তোমাদের এক্সামে হেল্প হবে এমন কিছু কথা। তো আই নো অনেকে তোমরা এখন এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যার টেন্টেটিভ শিডিউল অফ এক্সাম দেওয়া রয়েছে 29/6/25। ঠিক আছে, তো সেটা জানি না এখনও হবে কি না, তোমরাও জানো না, আমিও জানি না, কারণ এর ফার্দার কোনো নোটিফিকেশান আর আসেনি, আর ফর্ম ফিল আপও এখনও হয়নি। সো এই সম্পর্কে এখনও কিছু বলা যাবে না। তো যাই হোক, সেটা পরের কথা। এখন আমরা দেখে নিই কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে তোমাদের হেল্প করবে। এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কীভাবে তোমাদের এক্সামের কোশ্চেন দিন দিন স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের এক্সামে বাড়ছে। তো সেক্ষেত্রে ক্লাস 9 আর ক্লাস 10 লাইফ সায়েন্স বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, মোস্ট স্পেসিফিক্যালি লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি যে ক্লাস 9 আর ক্লাস 10 শুধুমাত্র পড়লে কিন্তু হবে না। আরও কিছু অ্যাডভান্স জিনিস, যেমন দেখো এডিএনএ, বিডিএনএ, জেডডিএনএ, এই জিনিসগুলো ক্লাস 9 বা ক্লাস 10-এ নেই, বাট স্টিল এক্সামে কিন্তু এসেছে। সো এই ধরনের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু নিজেদেরকে স্টাডি করতে হবে। পিওয়াইকিউটা দেখে বুঝতে হবে তোমাদের যে আরও ফার্দার কী দরকার আছে, সেগুলো নিজেদেরকে নিজের স্টাডি যে মেটেরিয়াল সেখানে তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে, তাছাড়া লাইফ সায়েন্সের ব্যাপারে আমি তোমাদের আগেও বলেছি, এবার ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারে আমি তোমাদের বলি, এরপরে আমি লাইফ সায়েন্সের ব্যাপারে আসছি। প্রথমত এইভাবে বলা সম্ভব নয়, আমি তোমাদেরকে পিওয়াইকিউ দেখে বোঝাই জিনিসটা। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে। তো চলো এখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নিই। ওল্ড কোশ্চেন পেপারে গেলেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবো। আর এখানে এএনএম জিএনএম কোথায় আছে, রইল এএনএম জিএনএম। এখান থেকে তোমরা সমস্ত পিওয়াইকিউগুলো পেয়ে যাবে। যেমন সাপোজ 2023 কোশ্চেনটা ওপেন করা যাক। 2023 তোমাদের আমি দেখাচ্ছি কেমন ধরনের কোশ্চেন ছিল। ফিজিক্যাল সায়েন্স তোমাদের হেল্প হবে। তো প্রতিটা চ্যাপ্টার তোমাদের লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের যে কটা চ্যাপ্টার ক্লাস 9 এবং ক্লাস 10-এ রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু এমসিকিউগুলো এবং যে চ্যাপ্টারগুলো থেকে ম্যাথামেটিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আর যে রকমের ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সব কিন্তু পড়ে ফেলতে হবে। ঠিক আছে, যেমন ধরো কার্যক্ষমতা শক্তি হোক বা যত তাপ চ্যাপ্টার বা শব্দ থেকেও কিছু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আসতে পারে, অথবা চলতরিৎ থেকে হোক, গ্যাসের আচরণ থেকে হোক, ঠিক আছে, রাসায়নিক গণনা, মোলের ধারণা, এগুলো হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনের জন্য। তাছাড়া এই কোয়েশ্চেনটা দেখো তোমরা, এটা হচ্ছে তাপীয় প্রসারণের একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এসছে, আর সেখানে কিন্তু দেখো এই ধরনের কোয়েশ্চেন আনএক্সপেক্টেড কিন্তু। ঠিক আছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এইভাবে যখন 2023 কোশ্চেনটায় আমরা শুধুমাত্র দেখছি তাপীয় প্রসারণ থেকে কিন্তু অঙ্ক এসছে। 15টা থাকে তোমাদের এমসিকিউ ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, আর সেই 15টার মধ্যে সমস্ত চ্যাপ্টার কভার করা সম্ভব নয়। সো একটা জিনিস তোমরা মনে রাখবে, এবছরে যেগুলো চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন এলো আর যে চ্যাপ্টারগুলো বাদ গেল সেগুলো তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স হয়ে যাচ্ছে, কারণ পরের পরীক্ষায় সেই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাচ্ছে। যেমন ধরো এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন। একটি পাত্র কানায় কানায় পূর্ণ করে একটি তরল রাখা আছে। দেখা গেল পাত্রটি উত্তপ্ত বা ঠান্ডা করলেও সর্বদাই কানায় কানায় পূর্ণ থাকে। পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত? এবার দেখো, যখন একটা পাত্রের মধ্যে তরল পরিপূর্ণ আছে এবং সেটাকে তুমি হিট করছো, তার মানে সেখানে কি হচ্ছে, তরলের প্রসারণ হচ্ছে, আয়তন প্রসারণ হচ্ছে এবং পাত্রেরও কিন্তু প্রসারণ হচ্ছে। ঠিক আছে, এবার পাত্রের প্রসারণ যখন হচ্ছে তখনও দেখা যাচ্ছে কি না, সর্বদাই কানায় কানায় জলপূর্ণ থাকছে। তার মানে পাত্রের যে পরিমাণ প্রসারণ হচ্ছে আর তরলের যে প্রসারণ, আয়তন প্রসারণটা দুজনের ক্ষেত্রে কিন্তু সমান হবে। ঠিক আছে, তার মানে এখানে দেখো পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে আলফা, তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হবে? সেটা অবশ্যই আমরা জানি কি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3।
ঠিক আছে, তাহলে এখানে আমরা আলফা আর গামা নিয়ে কোশ্চেনটা সলভ করব, কারণ এখানে দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে। আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি, তরলে তো আয়তন প্রসারণ হবে, তরলের দৈর্ঘ্য প্রসারণও হবে না, আর তরলের ক্ষেত্র প্রসারণও হবে না, তরলের হবে কি আয়তন প্রসারণ। তো সেক্ষেত্রে পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, তাহলে পাত্রের ক্ষেত্রে পাত্রের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা কত হবে, আমরা জানলাম কি আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3, তাহলে গামা সমান কী বেরোবে 3 আলফা। ঠিক আছে, গামা সমান কী বেরোলো 3 আলফা। তার মানে পাত্রের উপাদানের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক তার মান হতে হবে কত 3 আলফা। আর সেটাই যদি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হয়, দুটোই যদি সমান হয়, তার মানে কোনো রকমের মানে জলের যে লেভেল চেঞ্জ সেটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তো এখানে মান কি হবে, মান হবে 3 আলফা, অপশন ডি হবে কারেক্ট আনসার। তো এটাও কিন্তু পড়ছে ওয়ান টাইপ অফ ম্যাথামেটিক্যাল প্রবলেমের মধ্যেই। তাই জন্য বলছি যত রকমের চ্যাপ্টার রয়েছে যেখান থেকে ম্যাথামেটিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আরও একটা কথা বলি, সেই সঙ্গে শুধুমাত্র এই নয় যে সহজগুলো তুমি পড়লে কঠিনগুলো বাদ দিয়ে দিলে, সেটাও কিন্তু হবে না। তোমাদের দেখো কেমন কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে, দেখো আলো থেকে কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, একটা কাঁচের ফলক, তার মধ্যে দিয়ে একদিক থেকে রশ্মি এলো, এক প্রান্ত থেকে প্রবেশ করলো, প্রতিসরণ ঘটছে অবশ্যই এখানে, তারপরে কাঁচের মধ্যে দিয়ে গেল, আবার বেরিয়ে বায়ুর মাধ্যমে ফিরে এলো। তো এই ক্ষেত্রে যখন আমরা পড়েছি আলো চ্যাপ্টারটা, তো সেই আলো চ্যাপ্টারে আমরা কি দেখেছি না, যখন কোনো কাচের এরকম ফলকের মধ্যে দিয়ে আলো প্রতিসরণ ঘটে, তো সেক্ষেত্রে রশ্মির পার্শ্ব প্রতিসরণ হয়। ঠিক আছে, রশ্মির পার্শ্ব প্রতিসরণ হয়। দেখো রশ্মিটা এসেছিলো এখান থেকে, মানে যদি অভিলম্ব এখানে আঁকি, বেরিয়েছে এখান থেকে, তাহলে কী হয়েছে, কিছুটা পার্শ্বীয় সরণ ঘটেছে, তাই তো। কিন্তু এক্ষেত্রে কোনো কৌণিক চ্যুতি কিন্তু হয় না। তার মানে এই অ্যাঙ্গেলটার মান যদি 32 হয়, ঠিক আছে, প্রথম তলে যেখানে আলোকরশ্মি আপতন হলো সেই তলের যে আপতন কোণ হয় এবং লাস্ট যে তল থেকে বেরিয়ে যাচ্ছে সেই তলের যে প্রতিসরণ কোণ হয়, সেই কোণ দুটোর মান কিন্তু সমান হয়। তার মানে থিটা ইকুয়াল টু এখানে কিন্তু 32 ডিগ্রি হবে। 32 ডিগ্রি কোথায় আছে, অপশন এতে, তাহলে অপশন এ ছিল এটার কারেক্ট আনসার। তার সাথে তোমাদের বলে রাখি, তোমাদের যাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের হ্যান্ড রিটেন নোটস, যেটা আমার সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি, নিজের হাতে লেখা, এবং সেই পিডিএফটা তোমরা কিনতে চাও, তাহলে সেখানে ওপরে যে নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। তারপর ফার্দার প্রসিডিংস তোমাদের বলে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, তাপ থেকে একটা কোশ্চেন আছে। ঠিক আছে, তাপের ক্ষেত্রে তোমরা জানো যে কার্যক্ষমতা, শক্তি, তাপ, এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমাদের, আর বল গতি, এই তিনটে চ্যাপ্টার কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল কোশ্চেনের জন্য। তো আমার যে পিডিএফটা আমি তৈরি করেছি, সেই পিডিএফে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ সহ, লাইফ সায়েন্স বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস 9 এবং ক্লাস 10-এর হ্যান্ড রিটেন নোটস রয়েছে। তার সাথে প্রতিটা চ্যাপ্টারের ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যত ম্যাথামেটিক্যাল প্রবলেমস হতে পারে সেগুলোর ডিটেলস সলিউশন করা রয়েছে। তো যাদের তোমাদের সমস্যা রয়েছে ভৌতবিজ্ঞানের বা জীবনবিজ্ঞানের, কমপ্লিট নোটস হিসেবে তোমরা কিন্তু আমার হ্যান্ড রিটেন নোটস পারচেস করতে পারো অনায়াসে। ওপরে নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, তারপর আমি বলে দেবো কীভাবে তোমরা পিডিএফটা পাবে। এখনও পর্যন্ত অনেকেই পারচেস করেছে, তোমরাও পারচেস করতে পারো, কারণ 382টা পেজের একটা পিডিএফ, মানে সেটা পড়তেও তোমাদের টাইম লাগবে। পরীক্ষার 10 দিন আগে বা পরীক্ষার 15 দিন আগে নিলে কিন্তু পড়া হয়ে যাবে না, আর পড়া হয়ে গেলেও সেগুলো সমস্ত কি তোমাদের মনে থাকবে না। তো সেই জন্য এখন যদি তোমরা পারচেস করো, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটা হেল্প হবে, তোমাদের ফুল প্রিপারেশন লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স কিন্তু এই পিডিএফ থেকে হয়ে যাবে। নেক্সট দেখো কি রয়েছে, এই কোশ্চেনটা আশা করি যতজন তোমরা রয়েছো ক্যান্ডিডেটস এই বছরের পরীক্ষা দেওয়ার জন্য, সবাই পিআরকিউগুলো দেখে নিয়েছো ভালো করে। ঠিক আছে, তো তার থেকে বুঝতেই পারছো যে শুধুমাত্র তোমরা যদি ভাবো যে পরীক্ষা খুব সহজ, অল্প পড়লেই হয়ে যাবে, ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আমি বাদ দিয়ে দেবো, বাকি তো অনেক কোয়েশ্চেন থাকছে ভৌতবিজ্ঞানের, সেই কোয়েশ্চেনগুলো করবো তাহলেই তো পাস হয়ে যাব। তো তাদের জন্য আমি বলি যে যদি এরকম ভাবছো, দেখা গেল ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে 5টা কোয়েশ্চেনই দিল ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের, যেমন দেখো এখানে তোমরা 1টা 2টো, ঠিক আছে, 3টে 4টে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 4টেই কিন্তু ম্যাথামেটিক্যাল টাইপের দিয়েছে। তো সেক্ষেত্রে যারা তোমরা এটা ভাবছো যে শুধুমাত্র এমসিকিউগুলো সলভ করব আর বাকি ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো আমি স্কিপ করে যাব, তাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর হতে চলেছে ব্যাপারটা। এখন অনেক সময় রয়েছে, ভালো করে প্রিপারেশান নিয়ে নাও, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তোমরা সলভ করতে পারো, সেইভাবেই প্রিপারেশান নাও। এবার দেখো এই কোশ্চেনটা একটু কিন্তু বড় হবে, ঠিক আছে, এটা একটু লেন্দি হবে,
আর তার জন্য তোমাদের তাপ চাপটা যদি ভালো করে পড়া থাকে এবং লিন তাপ এই সমস্ত জিনিস যদি ভালো করে কনসেপ্ট থাকে তাহলে তোমরা কিন্তু এটা সলভ করতে পারবে। আর যারা ভাবছো যে সহজ কোশ্চেন আসবে এনএম জেএনএম পরীক্ষা অল্প বলেই পাস করে যাব, তাদের অন্তত এই ধরনের কোশ্চেনগুলো একবার দেখে নেওয়া উচিত পরীক্ষা দেওয়াতে যাওয়ার আগে, তাহলে হয়তো তোমাদের ভ্রান্তিটা একটু দূর হবে। তো দেখো কি রয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফকে গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে কী পরিমাণ তাপের প্রয়োজন। আমার মনে হয় অনেক স্টুডেন্টই কিন্তু এই কোশ্চেনটা স্কিপ করে হবে, কারণ এই ধরনের কোশ্চেন সচরাচর স্টুডেন্টরা করতে চায় না। ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ভৌতবিজ্ঞানের এমনিতেই সবাই বাদ দিতে চায়, কিন্তু এখন আর সেটা করা যাবে না। এবার দেখো কী করে করবো আমরা এটাকে সলভ করার জন্য আমাদের কনভার্সনগুলো জানতে হবে। কনভার্সন কীরকম, যেমন ধরো প্রথমে আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম বরফ। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম যে বরফ আছে সেই বরফটাকে আগে আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে হবে। ঠিক আছে, তার জন্য কি প্রয়োজন হবে, লিন তাপ। তার মানে এখানে মনে করলাম তাপ হচ্ছে H1 সমান আমরা জানি ml। ঠিক আছে, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে আমি 100 ডিগ্রি সি উষ্ণতার জলে পরিণত করব। ঠিক আছে, 100 ডিগ্রি সি উষ্ণতার জলে, তাহলে যেখানে কী হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, মানে এখানে যদি তাপ H2 লাগে তার মান হবে কত MST। ঠিক আছে, আর তারপরে কি হবে 100 ডিগ্রি জলটাকে আমি 100 ডিগ্রি স্টিমে পরিণত করব। এখানে তো টেম্পারেচারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তার মানে কি হবে এখানেও কিন্তু আমরা পাবো H3 যদি হয় তাহলে H3 সমান পাবো আমরা ml। এই যে এলটা লিখেছি যে লিন তাপটা সেটা অবশ্যই বরফের লিন তাপ হবে। ঠিক আছে, বরফ গলনের লিন তাপ। এখানে যে এসটা আছে মানে যে আপেক্ষিক তাপ, সে আপেক্ষিক তাপটা কার, জলের আপেক্ষিক তাপ, কারণ এই কনভার্সনটা কার মধ্যে হয়েছে, জলের মধ্যে। 0 ডিগ্রি সি এর জল থেকে 100 ডিগ্রি সি এর জল। নেক্সট রয়েছে কি দেখো, নেক্সট রয়েছে 100 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রির স্টিম। তার মানে কি এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হয়নি। তার মানে এখানে আমরা কি পাবো, জলের বাষ্পীভবনের যে লিন তাপ সেই লিন তাপটা এখানে আমাদের ইউজ করতে হবে। তার মানে এখানে 3টে স্টেপে কিন্তু আমাদের তাপের প্রয়োজন হবে, যেটা আমি লিখে নিলাম H1 + H2 + H3। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন 5টা 6টা যত রকমের কনভার্সন হতে পারে আমার পিডিএফে কিন্তু অ্যাড করা আছে। তো সেখান থেকে একবার তুমি দেখে নাও, যদি একটা কোশ্চেনের কনভার্সন, তাহলে সেকেন্ড থার্ড এই ধরনের কনভার্সনগুলো যদি আসে তো সেগুলো তোমাদের ইজিলি তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, তো H1 সমান আমরা কী দেখেছিলাম ml, H2 সমান আমরা দেখেছিলাম MST এবং H3 সমান দেখেছিলাম ml। তো এক্ষেত্রে এই যে ml, এমটা কত, এম হচ্ছে 100 গ্রাম, তাহলে 100 লিখলাম, গুণ এল কত 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে 80 যোগ এখানে এম তো আমরা জানি সেই এম হচ্ছে 100, এস এর মান হচ্ছে 1 এবং টি এর মান কত 0 ডিগ্রি থেকে আমরা দেখেছিলাম কনভার্সন হয়েছিল 100 ডিগ্রিতে, তার মানে সেখানে টেম্পারেচার চেঞ্জ কত 100। ঠিক আছে, তো আমি এটাকে মুছে লিখি, শুধু এইটা লিখি এম ইন্টু এল কত ছিল এম ইন্টু এমটা ছিল হচ্ছে 100 আর এলটা ছিল হচ্ছে 80 প্লাস MST। এম মানে কত ছিল, এম মানে হচ্ছে 100, এস মানে কত, এস মানে 1 দেওয়া আছে দেখো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি, এবং টি এর মান কত 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কত 100, প্লাস আর এটা ছিল ml, এম মানে আমরা জানি 100 আর এল দেওয়া আছে জলের বাষ্পীভবনের ইনতাপ কত 540 ক্যালোরি পার গ্রাম দেওয়া রয়েছে। দেখো হয়তো আমরা জানি যে অনেক জায়গায় তুমি পড়বে যে জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, কিন্তু সবসময় সেটা তোমরা অ্যাপ্লাই করবে না। কোয়েশ্চেনে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাই তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের কিন্তু অপশনটা মিলবে। ঠিক আছে, এবার এটা যদি তোমরা সলভ করো তাহলে তোমরা কি পাবে, এখানে তোমরা পাবে হচ্ছে 8000 যোগ এখানে তোমরা পাবে 10000 যোগ এখানে তোমরা পাবে 54000। ঠিক আছে, এবার এই কটাকে যদি তুমি যোগ করে দাও 54000, 10000, 64000 আর তার সাথে 8000 মানে 72000। তার মানে তোমার যে তাপের মান লাগবে সেটা হচ্ছে 72000 ক্যালোরি। ঠিক আছে, এখানে 72000 ক্যালোরি দেওয়া নেই, কিন্তু এটাকে আমরা কনভার্ট করে নেব 72 কিলো ক্যালোরিতে। তো 72 কিলো ক্যালোরি হচ্ছে আমাদের এখানে আনসার। তো বুঝতে পারলে তোমরা যারা ভাবছো যে এই কোশ্চেনগুলো বাদ দেবে বা এই চ্যাপ্টারগুলো বাদ দেবে, কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না, সমস্ত কিছুই কিন্তু তোমাদের পড়তে হবে। কারণ এখন যে পরিমাণে তোমরা দেখছো কম্পিটিশান এএনএম জিএনএমের জন্য, এএনএম হোক বা জিএনএম দুটোর জন্যই কিন্তু কম্পিটিশান রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে প্রিপারেশান নাও। যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, এবং তোমাদের প্রিপারেশানকে ফুললি বুস্ট করার জন্য তোমরা আমার হ্যান্ড রিটেন নোটস ওপরের নাম্বার থেকে পারচেস করতে পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।